আমি শুনেছিলাম আমি আমার মা বাবার মানে বিয়ের অনেক পরে জন্মেছি, বারবার ওরা কনসিভ করে নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি তারপরে জন্মেছি। তো আমি বোধহয় ওই রিস্কের জন্মলগ্নে আমার জন্ম, সেই জন্যে আমি রিস্ক নিতে ভালোবাসি। ও কেন এত কনফিডেন্ট? হ্যাঁ মানে মানে ও কেন কনফিডেন্ট? ও বাবা, ও একদম মাটিতে মিশে গিয়ে এরম করে মানে না, মানে সেটা করলেও তখন আবার বললো যে দেখ কি কোন একটা অন্য কনফিডেন্স ক্যাবলা একটা ছেলে, এরকম কিছু একটা। মানুষ না বিচার করে এটা বলা এখন একটা স্বভাব, সন্তানের মতো লালন করা। অনলি থিং আমার তখন 20+ বয়স ছিল যখন বাবি হয়েছে, হ্যাঁ 20s ছিলাম। সুতরাং এখন ওটা আরো বেশি চাপ হয়েছে। মানে ডেফিনেটলি মানে তুমি যেটা মিন করছো আমি সেটা নিয়ে নিলাম। মানে আমার মনে হয় যে যেই পরিবেশে আমি বড় হয়েছি ওটা একটা প্রিভিলেজ, মানে সেটা টাকা পয়সার দিক থেকে নয়, সেটা ইজ ফ্রম দ্য কেমন ধরনের লোকেদের অ্যারাউন্ডে বড় হয়েছি। সম্পর্ককে নেভার মাইন্ড বলতে পারি, সেটাকে আমি নিজেকে তৈরি করেছি বলার জন্য। এবং যখন আমি বলতে পেরেছি নেভার মাইন্ড, তখন আমার মনে হয়েছে আমার নিজের কাছে যে আমি যাকে বললাম নেভার মাইন্ড তার থেকে একটু হলেও আমি 1 ইঞ্চি লম্বা হই। এই মুহূর্তে আমার সঙ্গে যে দুজন মানুষ আছেন তারা জীবনের যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো সময় আসলে সেই সময়টাকে বলে দেন নেভার মাইন্ড, বা সেই মুহূর্তটাকে সেই ঘটনাটাকে বলে দেন নেভার মাইন্ড। আর সেই কারণেই বোধহয় প্রথম একটা ছবি যেটা বিষয়টাই তিনি এইটাই চুজ করেছেন, চৈতিবি রয়েছেন। তবে আজ আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যেই অভিনেত্রী হিসেবে নন, পরিচালক হিসেবে। এবং অভিনেতা আমাদের পাশে বসে রয়েছে, যিনি মুম্বাইতেই বেশিরভাগ সময় থাকেন কাজের জন্য, কিন্তু এবার একটু আমাদের কলকাতাতেও আছেন। ওয়েলকাম দুজনকেই। হ্যালো হ্যালো হ্যালো। কেমন লাগছে আমি একটু শুনি। এই যে নানান ধরনের প্রমোশন দেখছি আমি এই ছবির, এবং মা যখন পরিচালক হয় তখন একটা চাপও থাকে, মানে অনেকেই ভাবেন যে এটা খুব সোজা, কিন্তু একটা চাপও থাকে, একটা তো রেসপন্সিবিলিটি থাকে অনেকটা বেশি। সেটা কেমন হচ্ছে সবটা মিলিয়ে? অনেকটাই রেসপন্সিবিলিটি আছে এই ছবিটাতে, কারণ এই ছবিটাতে অভিনেতা হওয়া ছাড়া ডিরেক্টোরিয়াল টিমের একটা পার্ট ছিলাম। সম্রাট আর মিতালি আমাদের যারা রাইটার্স, তাদের সাথেও অনেকদিন ধরেই মানে ছবির শুটিং এর আগে থেকেই আমি আমার চরিত্র এবং স্ক্রিপ্টটা নিয়ে কানেক্টেড ছিলাম। তো এই ছবিটাকে লিটারালি মানে যাপন করেছি, মানে চরিত্রটাকেও যেমন করেছি, পুরো ছবিটাকে আজকে অবধি মানে রিলিজ অবধি আমার মনে হয় লিভিং দ্য ফিল্ম উইথ দ্য ডিরেক্টর, কারণ আমরা একই বাড়িতে থাকি। তো অনেকটা রেসপন্সিবিলিটি আছে। আমরা একসাথে অনেক কিছু আগেও করতাম, মানে এই ছবিটার আগেও আমাদের অফবিট থিয়েটারের দল আছে, আমার দাদুর দল, আমরা আবার রিভাইভ করেছি, সেখানে আমরা একসাথে কাজ করি। আমি তো পড়াশোনা করেছিলাম ফিল্ম নিয়ে, তো তারপরে অনেক কিছু একটু ল্যাঙ্গুয়েজটা ইজি হয়ে গেছে শেয়ার করা। বাট চাপও আছে, কিন্তু একটা এক্সাইটমেন্টও আছে। আর 6 দিন বাকি, 3 তারিখ আসছে, সো সেটা একটা এক্সাইটমেন্ট আছে। চৈতালি, মানে বর্তমানে আমাদের কাছে বাবির পর বোধহয় তোমার দ্বিতীয় সন্তান। অনেক ছবিও আছে, কিন্তু পরিচালক হিসেবে সেটা তো অনেকটা বড় দায়িত্ব নিজের একার উপর। এটা ঠিক, এটা একদম ঠিক কথা, একেবারেই সন্তানের মতো লালন করা। অনলি থিং আমার তখন 20+ বয়স ছিল যখন বাবি হয়েছে, হ্যাঁ 20s ছিলাম। সুতরাং এখন ওটা আরো বেশি চাপ হয়েছে। এবং মানে একই সঙ্গে সন্তান ভূমিষ্ঠ হওয়া, একই সঙ্গে আমি যাচ্ছি দোকান থেকে গিয়ে তার জন্য জিনিসপত্র কিনে আনছি, আমি নাম দিচ্ছি, আমি মোটামুটি মানে সমস্তটা এতটা চাপ হয়ে যাচ্ছে, কারণ ডিরেক্টরদের তাই করতে হয়। তো সেই জন্যে খুবই কি বলবো, এক্সাইটমেন্টও আছে, অ্যাট দ্য সেম টাইম স্ট্রেসও আছে। স্ট্রেস হচ্ছে এইটাই যে আমি যে কাজটা করেছি, প্রত্যেকেই ভালোবেসে করে, কিন্তু আমি ভালোবাসার সঙ্গে পড়াশোনাও করেছি,
আমি ভালোবাসার সঙ্গে কোলাবোরেশনটাও করেছি। এইগুলো করে টোরে একটা জায়গায় একটা ছবি খাড়া করেছি, যে ছবিটা আমি করতে চেয়েছি সেটা মানুষের কাছে পৌঁছানোর একটা বিরাট ডিফিকাল্ট এবং দীর্ঘ পথ আছে। তো সেইটাকে সেটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি। কিন্তু আমার মনে হয় তুমি ছোট থেকেই, যেহেতু 20 বছর বয়সে মা হওয়া, দায়িত্ব নিতে সক্ষম। কারণ বাবিকে আমরা বড় হওয়ার পর যেমন মানুষ হিসেবে দেখছি, অভিনেতা তো মানুষ বিচার করবেন, অনেকটা সময় এখনো বাকি ওর শেখার। মানুষ হিসেবে যেরকম ও তৈরি হয়েছে, তাতে বোধহয় তুমি ছোটবেলা থেকেই দায়িত্ব নিতে সক্ষম এবং পারদর্শী এবং সফল, তাই না? হ্যাঁ, কিন্তু তার সাথে আমি এটাও বলবো যে আমার বাবা মা যদি না থাকতো, মানে আমার এখনো মনে হয় আমি আমার কাকে যেন অনেকগুলো খবর দেওয়া হয়নি, কার আমার পোস্টার বেরিয়েছে ছবির, আমি যেন কাকে ফোন করে বলাটা বাকি রয়ে গেছে। সেটা যে আসলে আমার মা, বাবাকে তো হারিয়েছি অনেক দিন, মানে বেশ কয়েক বছর হলো। তো মায়ের জায়গাটা একেবারে দগদগে হয়ে আছে, সেই জন্য মা বাবা না থাকলে ওকে মানুষ করতে পারতাম না আমি এরম ভাবে। তো মা কিছুটা, অনেকটা ক্রেডিটই আমি আমার মাকে দিই। কিন্তু এইটা কি, এই দ্বিতীয় সন্তান কি একা হাতে? ও কিছু বলছিল তারপর শুনে। না না, আমিও খুবই মানে আমি আমার দিদা আর দাদু তো আরো একটু আগে চলে গেছিলেন, বাট দিদার সাথে আমি মানে ভীষণই মানে আমি সবাইকে, তুমি জানো, সবাই সবাই জানোই যে আমি দিদা, আমি তো আমার বন্ধুদেরকে এরকম বলি যে আমার দিদার মতো আরেকজন মানুষকে আমি কখনো মিটই করিনি। মানে উনি অলমোস্ট একজন পরীর মতো ছিলেন, এত গ্রেসফুল, এত মানে এত নম্র। মানে এখন একটা পৃথিবী যেখানে সারাক্ষণ খুব সহজেই লোকজনকে অচেনা লোকজনদেরকে যা তা বলে দেয়, তো সোশ্যাল মিডিয়া বলো বা যাই বলো, তো সেরকম একটা জগতে ওনার কথা ভেবে, দিদার কথা ভেবে আমার মনে হয় কি সুন্দর একজন মানুষ ছিলেন, যে কত সহজে ভালোবাসতে পারতেন। তো এই ছবিটা দেখে খুব প্রাউড হতেন আর কি, আমার মনে হয়। হচ্ছে আছেন তো আশেপাশে, তাই না, সব সময়। ওই বাবিও বোধহয় তেমনটাই হয়েছে, তাই না? মানে আমি সেদিন হঠাৎ করে একটা ভিডিও করতে করতে আমি তুমি শ্যামল বাবুর কথা বলছিলে ওখানে, তো সেখানে আমি ছবিটা দেওয়ার সময় দেখছেন দুজনের মুখের কি মিল, কি ভীষণ না মানে এটা ছবিটি, এটা তোমার। আমায় জানো তো, আমি উড়নচণ্ডী যখন করেছিলাম প্রথম আমার বাংলা ছবি বুম্বাদার হাউসে, তো উড়নচণ্ডীতে আমি তো একজন ট্রাক ড্রাইভারের খালাসির চরিত্রে অভিনয় করেছিলাম। তো আমার দাদুর একটা একটু লেসার নোন কিন্তু তখনকার সময় বেশ পরিচিত ছবি জিটি রোড বলে, তো সেখানে দাদু একজন ট্রাক ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছিল, অবাঙালি একটা চরিত্র, এরকম পাগড়ি পরা। তো তখন বহু লোকেরা ওই আর্কাইভস থেকে ঘেঁটে এনে বলেছিল যে শ্যামল বাবুর ছবি, মানে শ্যামল ঘোষালের ছবির সাথে আমার মুখ লাগিয়ে যে মিল করে। অনেকে তখন প্রথমবার আমার আর কি স্ক্রিনে আমার প্রথম কাজ, তো তখন অনেকে বলেছিল এটা যে চোখের মিল আছে, এই আছে। খুব প্রাউড লাগে আমার শুনতে। একদম একদম, এবং কাজেও। কিন্তু যে কথাটা ভাবি বললো একটু আগে, যে সত্যি যেভাবে অ্যাটাক করে, আমি আগের দিনে তোমরা কখনোই খারাপ কথা বলনি, মানে খারাপ জিনিস নিয়ে আলোচনাও করতে পছন্দ করো না খুব একটা, কিন্তু আমি দেখছিলাম যে তোমরা কাজ করছো, একটা ভালো কাজ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছো, সেটার জন্য মানুষের কেন এত ক্ষোভ, কেন এত রাগ? মানে বাবিকে কেউ জানেনি না, মানে কতটা কি অভিনয়ের বাইরে মানুষ হিসেবে তো কেউ চেনেন না, মানে আমরা যতটুকু যা জানি, ও কতটা হাম্বল, কতটা সেটা তো জানেনি না, তাও এতটা ক্ষোভ। মানে খুব অবাক লাগে চৈতিদি এই সময়টা এসে, মানে অবাক লাগে। মানে মাঝে সাঝে মানে চোখে পড়ে, মানে ও কেন এত কনফিডেন্ট? হ্যাঁ, মানে ও কেন কনফিডেন্ট? ও বাবা, ও একদম মাটিতে মিশে গিয়ে এরম করে, মানে না মানে সেটা করলেও তখন আবার বললো যে দেখ কি কোন একটা অন্য কনফিডেন্স ক্যাবলা একটা ছেলে, এরকম কিছু একটা। মানুষ না বিচার করে এটা বলা এখন একটা স্বভাব দাঁড়িয়েছে, এবং নিজেদের জীবনে এত বেশি বঞ্চনা, মানুষ কিন্তু খুব বঞ্চিত।
সে নানান ভাবে, হয়তো রাজনৈতিক কারণেও বঞ্চিত, এটাও একটা বড় কারণ। কিন্তু মানে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার চিকিৎসা পাচ্ছে না, রাস্তায় ময়লা পড়ে আছে, হ্যাঁ মানে ঠিক মতো পাবলিক বাসে, আমি তো পাবলিক, আমার বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও আমি, আমার বোন মিতালি এবং আমার ভাই, আমরা সবাই কিন্তু সোমনাথ আমরা পাবলিক বাসে যেতাম। খুব কষ্ট করে, এখন কোন বাড়ির বাচ্চারা পাবলিক বাসে যায় খবর নাও তো, মানে একটুখানি। তো এখন মানে আমি সেটাই বলছি, এই ক্ষোভগুলো মানে সবসময় মনে হয় কেউ যদি সাকসেসফুল হয় তার উপর দাগিয়ে দাও। আমি সেটা এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি উপরে দাগিয়ে দেওয়া তো সবচেয়ে সহজ, কারণ তাদের কাজই ক্যামেরার সামনে আসা। কিন্তু আমিও একমত মায়ের সাথে যে নিশ্চয়ই যারা যারা এইসব কথাবার্তা বলে, বেশিরভাগ লোকজনরা তারা লক প্রোফাইলের পেছন থেকে বলে, এবং নিশ্চয়ই তাদের কোনো বস বা মা বা ভাই বা বোন বা কেউ তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করেছে, সেটা পারলো না হ্যান্ডেল করতে, সেটা বলে দিল। আমি আমার তরফ থেকে একদিন মাকে বলছিলাম, আমি সবাইকে ক্ষমা করে দিলাম, একদম ক্ষমা করে দিলাম সবাইকে, ঠিক আছে। ক্ষমা করতে শেখা জীবনে যে কি কঠিন কাজ, সেটা যারা করতে পারেন তারাই জানেন। ঠিক তো যাই হোক, খারাপ মানুষদের নিয়ে খারাপ ভাবনা চিন্তা যারা পোষণ করেন তাদের নিয়ে কথা বলে লাভ নেই। আর যারা দুজন আছেন তারা দুজন পজিটিভ, আমি জানি, তাই ভালো দিকটা নিয়ে কথা বলা উচিত। যেটা আমি বলছি যে জুটকে দেখে বেশ অনেকটা ভালো লাগবে অনেকেরই, আমরা বুঝতে পারছি একটা ভীষণ ম্যাচিওর লাগছে। আমাদের ভাবি কি এতটা ম্যাচিওর? তুমি মা হয়ে কি বলবে? ভাবি একদম ম্যাচিওর, ভাবি কয়েকটা ব্যাপারে একদম ম্যাচিওর নয়, ভাবির মধ্যে একটা ভীষণ ছেলে মানুষই আছে, সেটা আমি মা হিসেবে বলবো, সেটা যেন থাকে বরাবরই। কিন্তু সিনেমার ব্যাপারে, কাজের ব্যাপারে ও ভীষণ ম্যাচিওর, কারণ ও এমন একটা জায়গা থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে, এবং আমরা যেহেতু থিয়েটার এবং সিনেমার ফ্যামিলির লোকজন, তো আমরা জানি যে সিনেমাটা শুধু ওই গ্ল্যামার, একটা পোস্টার পড়লো, একটা মেকআপ হলো, একটা ফটোশুট হলো, আর আমি অমনি গাড়ি বাড়ি করে ফেললাম, এরম নয়। ইট ইজ মোর দ্যান দ্যাট। একটা সিনেমা একটা সোসাইটিকে বদলাতে পারে, কনস্টিটিউট করতে পারে। তো এটা একটা শিল্পকর্ম, আমি শেষ দিন অবধি জানবো এটা একটা শিল্পকর্ম, এবং সেখান থেকে কিছু টাকা পাওয়া যায়, কারণ আমরা সেটা শিখে ওটা করার চেষ্টা করি। এবং অভিনয় আমার কাছে, দেখো, যে সিরিয়াসলি অভিনয় করে সে একটা ভালো ছবিতেও যেরকম অভিনয় করবে, টেলিভিশনেও আমি কিন্তু শিখেছি টেলিভিশনে ভীষণ সিরিয়াসলি নিতে, কারণ আমি এক আকাশের নিচে করেছি, আমি অনেকগুলো সিরিয়াল করেছি। তো আমার কাছে এবং মানুষের চারিপাশে পৌঁছে দেওয়া, ঘরে ঘরে পৌঁছে যাওয়া, সেটা কিন্তু টেলিভিশন নিয়ে করতে পারে। কিন্তু এখন টেলিভিশনের জায়গাটাই বদলে গেছে, ডায়লগ কেউ পড়ে না, উল্টো দিক থেকে ডায়লগ একজন বলে, আমি দেখেছি, আমাকে বলে আচ্ছা আমি তোমার ডায়লগ বলে দিচ্ছি। আমি কেন বলবে, কেন ডায়লগ? বলছে না মানে আমি তোমাকে বলছি, তোমার ডায়লগ গুলো বলছি, আর আমি বললাম আমি মুখস্থ করছি, কারণ তুমি যা বলবে আমার তো সেই অনুযায়ী আমি অ্যাক্টিং করতে পারবো না। মায়ের খুব ভালো, মানে আমি ছোটবেলা থেকে শুনে এসেছি এটা তোমারই কাছ থেকে এবং তোমার বন্ধুদের কলিগসদের কাছ থেকে, যে মায়ের খুব ভালো মেমোরি, মানে একবার পড়ে নিত বা দুবার পড়ে নিত, চলো শর্ট রেডি টাইপের ব্যাপার। যে তো আমরা ওইটা অনেকটা করেছি, তাই জন্যেই মানে এই যে আমার ট্রেলার লঞ্চে আমার বন্ধুরা রক সলিড দাঁড়িয়ে রইলো, তাদের সঙ্গে তো আমার মানে অনেকদিন কাজ হয়নি। বুড়ি কমলিকা, তার সাথে আমার অনেকদিন কাজ হয়নি। দেবলীনাকে সবাই ভাবছে যে ও এই ছবিতে অভিনয় করেছে, কারণ এত পাশে সবসময়। সেটাই, মানে আমি অবাক হই এখন, মানে এই সম্পর্কগুলো দেখলে খুব এতটা সৌম্য, মানে এরা মানে, আর আমরা একই ভাবে পথে ঘাটেও আছি, বাড়িতেও আছি, কাজে কর্মেও আছে। আর বাবিকে তো ওরা জন্মাতে দেখেছে প্রায়, সেই জন্য ওদের সঙ্গে সম্পর্ক আমাদেরই ছেলে মানে এটা একটা কি মানে খুবই সুন্দর। সত্যি এই সময়ে দাঁড়িয়ে যেখানে চৈতিদি মানে
সম্পর্কের মূল্য বোঝা ভীষণ কঠিন বাচ্চাদের ঠিক জন্য। ঠিক ঠিক সেখানে আমার মনে হয় বাবি খুব ভালো একটা জায়গায় বড় হয়েছে, বড় হচ্ছে, ভালোবাসা পাচ্ছে, এই ক্ষেত্রে ব্লেসড মনে হয় বাবি। আমি মানে ডেফিনেটলি, মানে তুমি যেটা মিন করছো আমি সেটা নিয়ে নিলাম। মানে আমার মনে হয় যে যেই পরিবেশে আমি বড় হয়েছি ওটা একটা প্রিভিলেজ, মানে সেটা টাকা পয়সার দিক থেকে নয়, সেটা ইজ ফ্রম দ্য কেমন ধরনের লোকেদের অ্যারাউন্ডে বড় হয়েছি, এবং আমার মানে মানে কালচারটা কি ছিল চারিপাশে। মানে আমি ধরো আমার মনে আছে যে আমি আর আমার মায়ের একটা কোণা আছে আমাদের বাড়ির, এই যে আমরা যে এখানটা বসেছি তার উল্টো দিকটা, ওই দিকটাতে আমরা একটা কোণাতে অনেক রাত্রি সারা দিনে কষ্ট হয়েছে, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি। ঠিক এখন যেমন নেভারমাইন্ড রিলিজের আগে রোজ আমরা মানে রাত 1টা 2টো অব্দি চলছে আমাদের মিটিংস আর এই সেই করে, আমি আর মা ওখানে দুটো চেয়ারে বসে হঠাৎ করে কোনো একটা আন্তর্জাতিক ছবির গল্প, কিংবা আমার মনে আছে এখনো মা একদিন মন খারাপে দুঃখের কথা বলতে বলতে কান্নার অভিনয়ের কথা কোত্থেকে ঢুকে গেল, এবং সেখানে মা, আরো ছোট ছিলাম তখন, আমায় বলছিল অলমোস্ট শেখানোর মতো যে কান্না অভিনয় যখন ফ্ল্যাট একরকম হয়, আর যখন কান্না অভিনয়ের মধ্যে একটা গ্রাফ আসে তখন আরো কত ওটা জ্যান্ত জীবন্ত লাগে আর ডাইনামিক লাগে। তো এইগুলো যদি সারাক্ষণ, আমি যেমন সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করি বড় হওয়ার একটু পরে কবিতা পড়তে, আমার কবিতার বইয়ের কালেকশন আছে। তো এইগুলো দিয়ে যদি 4-5টা থাকে তখন মনে হয় যে হ্যাঁ, দ্যাটস এ প্রিভিলেজ। সেই ওরিয়েন্টেশনেই আমি হয়তো ফিল্ম স্কুল ক্র্যাক করতে পেরেছি, ইউনো। একটা স্কুলিংটা ছোটবেলা থেকে, জন্মের পর থেকেই আমার মনে হয় এখানে বাড়িতে। আচ্ছা, দুজনে যেহেতু তুমি অত্যন্ত কম বয়সে মা হয়েছো, দুজনে বন্ধুই প্রায়, মানে শুধু বয়স নেই এমনিতেও। হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা একদম আমাদের আমার একটা খুব ফেভারিট ছিল যে আমি আমি যখন প্রথম আউটডোরে গিয়েছিলাম, বাবি মানে বছর দেড়েক এরকম বয়স, ওকে ছেড়ে আউটডোরে গিয়েছিলাম, ও ফিরে এসে আমার বোনের কাছে শুয়েছিল, আমার সাথে একটাও কথা বলেনি, অভিমান ভেতরে। হ্যাঁ। হ্যাঁ, তারপরের দিন ওকে আমি বললাম বেবিস ডে, তখন বেবিস ডে আউট হ্যাঁ। ছবি টবি হচ্ছে, যে বেবিস ডে আউটে নিয়ে যাও। বেবিস ডে আউটে গিয়ে চাইনিজ খাবে, সেই কাঁটা চামচ দিয়ে, মা শিখিয়েছে ওকে কাঁটা চামচ দিয়ে খেতে। হ্যাঁ, মাঝখানে একটা মানে একবার হয়েছিল, প্রত্যেকদিন খাওয়ার সময় বলতো আমি ভাত খাবো না, আমি কাঁটা চামচ দিয়ে খাবো, এবং আমি দেখতাম বিভিন্ন চাইনিজ এ থেকে বাবির জন্য খাবার আসছে। একটা খুব মজার গল্প। হ্যাঁ, আমার মা এগুলো ভীষণ করতো, বলতো জানিস তো আমি ওই আমাকে ফোন করেছে, আমি শুটিং করছি, জানিস তো আমি ওই ডাক্তারের কাছে একদম যাবো না। বললাম, কেন? না, বাবিকে নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো নজর দিয়েছে। What? What? নজর দিয়েছে মানে? তখন আমি ওখানে শুটিং করছি, মেকআপ করছি, আমি বলছি না, বলছি মা তুমি এত বিদুষী মহিলা, তুমি কি বলছো এগুলো? বলছে না না, সেটা আমি বলিনি, কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি বললাম যে আচ্ছা আমার নাতি তো কিচ্ছু খায় না। আসলে আমি তো অনেক তাড়াতাড়ি মা হয়েছি, আমার মাও তখন অনেক অল্প বয়স। হ্যাঁ, সেই জন্য বলছে আমার নাতি তো কিচ্ছু খায় না, কি হলে মানে আরেকটু ভালো করে ও খাবেন, নিউট্রিশন। তো ডাক্তার বলেছে না খেয়ে যদি এই চেহারা হয় তাহলে আর খাবার দরকার নেই। তাই তো, এটা দিদার কাছে একদম ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি। সত্যি মানে এই সম্পর্কগুলো সারা জীবন, মানে আছেন মানুষগুলো অবশ্যই থেকে যাওয়ার কথাগুলো বলছে, এখন আমি ভাবছি কি আমার হঠাৎ মিষ্টি। মনে পড়ে গেল, তাই ভাবলাম এটা শেয়ার করি। এবং খুব মিষ্টি, মানে এই সারল্য এগুলো এখন প্রায় নেই, কিন্তু যাই হোক, যেটা মা মা হিসেবে তো আমরা জানি, বন্ধু পরিচালক হিসেবে কি বলবে, মানে স্ট্রিক্ট একটু, মানে একটু কি এই উঠে নড়ে চড়ে বসছে কেন? ও আজকাল খুব বকুনি খাচ্ছে আমার কাছ থেকে, এটা আমি আজকে বলে দিলাম। কেন? তো পুরো ছবি শেষ হয়ে গেছে তারপর বকুনি খালি, তার মানে ভাবো, তার মানে হচ্ছে কত চাপে আছে বেসিক্যালি। ঠিক যেমন যারা ট্রোল করে তাদের নিশ্চয়ই অনেক কষ্ট, আর তার জন্য বলে দেয় আমাকে ট্রোল করে। মানে ছেলে ট্রোলার নাকি মা, এটা কি হতে পারে? না, মা অ্যাজ এ পরিচালক যদিও, যেটা একটা দারুণ জিনিস আমার মনে হয় অ্যাচিভ করেছিল নেভারমাইন্ড ছবিতে, যে সেটটা একটা ভীষণ কোলাবোরেটিভ জায়গা তৈরি করেছিল, যেখানে আমি একজন নতুন অ্যাক্টর, আবার অ্যাট দ্য সেম টাইম ঋতুপর্ণা সেনগুপ্ত একজন
এতটা অ্যাচিভড একজন অ্যাক্ট্রেস, বা শুভা আঙ্কেল, ভেটারেন, সবাই অ্যান্ড ব্যাক এন্ডে যারা, মানে গোপীদা, এত বিউটিফুল আমাদের ছবিটা দেখতে লাগছে, সবাই বলছে থ্যাংক ইউ। তো ওইটা বিদেশি ছবি একটা ফিল আছে, কিন্তু এটা সত্যি সো সো ওইটা ঘটেছে বিকজ ডিরেক্টর একটা খুব কোলাবোরেটিভ সেট তৈরি করেছে, যেখানে সবাই নিজেদের ভাবনাগুলো এনে সেটাকে ফুটতে দেওয়ার একটা জায়গা হয়েছে, সো মানে আমি অভিনেতা হিসেবে আমার ইমাজিনেশন নিয়ে এসেছিলাম। গোপীদা বলেছিলেন যে, আমার যেমন মনে আছে যে নারেশনের সময় আমি ছিলাম যেহেতু, যে বলেছে যে আমি এরকম মুভমেন্ট রাখতে চাই, এন্ড তখন ডিরেক্টর ওটার উপরে চলো তাহলে এই ডিরেকশনে এটা করা যেতে পারে। সো সবাই মিলে একটা, মানে মা যেমন তুমি বলো যে একটা কমিউনিটি, একটা থিয়েটার দল, একদম থিয়েটার কমিউনিটির মতো আর কি, মানে সবাই মিলে কন্ট্রিবিউট করেছে। মানে এমন নয় যে মেকআপ ভ্যানে আর্টিস্টরা বসে আছে, তাদেরকে শর্ট দেওয়ার সময় ডাকা হলো, এভরিবডি ইজ মানে ইনফ্যাক্ট এরকম একটা অ্যাটমসফিয়ার ছিল এক আকাশের নিচে। সো আমি আজকে অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিন্তু আমি ডেফিনেটলি বলবো রবি ওঝা আমাকে বিরাট শিখিয়েছে। এবং আমার ছবিতে অনেক লং টেকস আছে, লম্বা লম্বা টেকস আছে, এখান থেকে ওখানে গেল, ওখান থেকে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটছে, সেই যে অনেক মানে কিছু কেটে 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 বসানো নয়, মানে চলছে। এইখানে কাটলাম, ওখানে কাটলাম, সারাক্ষণ অত কাজ নেই। হ্যাঁ, মানে তার কারণ হচ্ছে আমার ছবির গতিটাও ভীষণ ফাস্ট নয়, মানে ওটার মধ্যে একটা যাপন করা আছে, একটা জার্নি আছে, অ্যাটমসফিয়ার তৈরি করা, অ্যাটমসফিয়ার, একটা ওয়ার্ল্ড। মানে আমার ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র করছে, মেন চরিত্র করছে। তার মানে এই নয় যে ঋতুপর্ণা সেনগুপ্তই শুধু করছে, ঋতুপর্ণা সেনগুপ্তর আশেপাশের যে মাহলটা, যে ওয়ার্ল্ডটা, সেটা কিন্তু আমি তৈরি করেছি যাতে ওকে ভীষণ মানানসই লাগে ওইটা। তো ওইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, যে আমার কাছে মেন চরিত্রর আশেপাশের চরিত্রগুলো খুব ইম্পর্টেন্ট। যেটা বলছিলাম যে একটা যে বিদেশি বিদেশি ফিল, প্রথম ছবি চৈতিদি, এবং এটা সত্যি একটা রিস্ক, মানে পুরোটা গল্পটা এবং ঋতুদি এবং অমর্ত্যের মধ্যে জুটি, এইটাও ভাবাটা মানে সব দিকেই কিন্তু মানে খুব সহজ ভাবে ভেবে নেওয়া সেটা নয়, এটা কিন্তু ভেবেই, মানে এইটা কি খুব সচেতন ভাবে বোধহয় সিদ্ধান্তটা নেওয়া, যে পুরোটাই একটা রিস্ক ভাবে সিদ্ধান্ত নিইনি। আমার মনে হয় আমি মানে আমি শুনেছিলাম আমি আমার মা বাবার মানে বিয়ের অনেক পরে জন্মেছি, বারবার ওরা কনসিভ করে নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি তারপরে জন্মেছি। তো আমি বোধহয় ওই রিস্কের জন্মলগ্নে আমার জন্ম, সেই জন্যে আমি রিস্ক নিতে ভালোবাসি, আমার উত্তেজিত লাগে। আমি কোন আক্কেরে আমার বাবা মা বেশ অসুস্থ হয়েছিলেন, এবং আমি তার জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয়ও হয়েছে, আমি কারুর কাছ থেকে এক পয়সাও চাইনি। আমার বাবা একজন অভিনেতা, যিনি সত্যজিৎ বাবু 3টে ছবি করেছেন, ঋত্বিক ঘটকের 2টো ছবি করেছেন, এবং দীর্ঘ প্রচুর ছবি করেছে। এবং ভারতবর্ষের ইতিহাসে সিনেমা যদি 10টা সিনেমা থাকে, তাহলে একটা সিনেমা আমার বাবা প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, চারুলতা। কেউ তো বলেনি এসে যে চৈতি তোমার বাবা এত অসুস্থ হয়েছে, আমাদের দায়িত্ব, গভর্নমেন্টের দায়িত্ব, বলেনি, আমিও মনে করিনি। কোনোদিন এটা নিয়ে অভিযোগও জানাওনি? নিয়েই জানাও না? কোনো কিছু নিয়েই কাছের তম লোককেও জানাই না, এটা জানাইনি। বাবা যখন চলে গেলেন তখন আমি তখন একজন মন্ত্রী তিনি ছিলেন, তাকে সে খুব ভালো, বাবা খুব ভালোবাসতেন তাকে, তার কাজকর্ম দেখতে যেতেন, তো লেখাপত্র ভালোবাসতেন, থিয়েটার দেখতে যেতেন। তো আমি তাকে জানিয়েছিলাম, সে তখন বলেছিলেন যে আচ্ছা আচ্ছা আমরা তাহলে মানে ব্যবস্থা করছি। তাই বললাম না, আমি বাবাকে দাহ করার পরে আমি খবর দিচ্ছি। বলে তাহলে? আমি বললাম হ্যাঁ, মানে দাহ করার পরে আমার বাবা বলেছেন সবাইকে খবর দিতে, তাই আমি সবাইকে খবর দিয়েছি। আমার বাবা যদি না বলতেন আমি খবর দেওয়ার কথা প্রয়োজন মনে করতাম না।
কখনোই কি কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখোনি চৈতিদি, মানে আমার আছে এক্সপেকটেশন, আচ্ছা। আমি কেন ভাববো না যে আজকে আমার যে ছবিটা আমি কষ্ট করে করেছি, মানুষের 4টে মানুষের যদি ভালো লাগে, আমি মনে করব 10 জনের মধ্যে যদি 4 জনের ভালো লাগে, তাহলে আমাদের যারা আমরা ছবিটা নির্মাণ করেছি, আমি ডিরেক্টর, প্রডিউসার, সবার একটা দায়িত্ব আছে 6 জনকে ভালো লাগানোর, 7 জনকে ভালো লাগানোর, সেটার একটা চান্স আছে। তো আমি এক্সপেক্ট করব যে আমার সঙ্গে সবাই মিলে সেটা নির্মাণ যারা আমরা করেছি তারা সেই জায়গায় পৌঁছে দেবে, এবং সেই জন্যই আমি ঋতুপর্ণার ওপর আমার ভরসা আছে যে ও নিশ্চয়ই ছবিটাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে মানুষের কাছে পৌঁছবে। তারপর তা জানার দান, কেউ এ করে না। কিন্তু আমি কারুর কাছ থেকে মানে কোনোভাবে আমাকে সবাই জিজ্ঞেস করেছে যে আন্দোলনের জন্য আমি কি কি ফেস করেছি। সবার সামনে খাতাটা খোলা আছে, সবাই জানে আমি কি কি ফেস করেছি। কিন্তু আমি যদি বারবার বলতাম যে আমার কাজ বন্ধ হয়ে গেছে, আমার এই বন্ধ হয়ে গেছে, কি হতো? আপোষের জন্য কি হাত বাড়াতো? আমি আবার হাত মুছে একটা মোটামুটি একটা ভালো টিস্যুতে হাত মুছে ফেলতাম, আবার ক্রিম লাগাতাম। হ্যাঁ, তো সেটা তো আমি নিজেই করেছি। তাই জন্য আমি বলি আমার সবার ছাতা বিক্রি হচ্ছে এখন বর্ষাকাল, তো সেই ছাতা আর জায়গায় আমার কাছে একটা দীর্ঘদিন ধরে প্রায় 30 বছরের ওপর একটা ছাতা আছে, যে ছাতাতে ঝড় বৃষ্টি একটু আধটু আটকে যায়। তাই জন্য আমি আজকে তোরা এখানে এসেছিস আমার বাড়িতে, অনেক একাধিকবার এসেছিস, মোটামুটি আমি নিজের মতো করে সুখে স্বচ্ছন্দে থাকার চেষ্টা করি। তো সেটা তো সাহায্য ছাড়াই করি। সেটা সাহায্য হচ্ছে মানুষের ভালোবাসা, সেটাকে তো আমি সাহায্য বলবো না, মানুষের ভালোবাসাকে তো আমি অর্জন করেছি। একদম তো অর্জন করেছি, সেই অর্জিত উপার্জন নিয়ে আমি আমার সংসার করছি, আমার জীবন তৈরি করছি। দারুণ। আমরা খুব হাসি মজা ইন্টারভিউটা শুরু করলাম, লাস্টে চৈতিদির সাথে আমার না না একদম আমি সিরিয়াস কথা একদম বলবো, ঠিক আছে, মাইন্ড রে সিরিয়াস কথা বলে ফেলেছি, একদম নেভার মাইন্ড। জীবনে এরকম কোনো মুহূর্ত নেই যে নেভার মাইন্ড, মানে আছে তো নিশ্চয়ই, যে চাইলেও নেভার মাইন্ড করতে পারোনি? আমার তো সব মায়ের দিকে তাকালে হবে না। হ্যাঁ, যেটা চাইলেও নেভার মাইন্ড করতে পারি না, হ্যাঁ, হয়নি, থাকেই জীবনে নিশ্চয়ই আছে, মানে অনেকই এরকম মুহূর্ত সবারই জীবনে থাকে। আমার হঠাৎ মনে আসছে, ধরো আমার মনে আছে যে ছবি রিলেটেড একটা জিনিস, যে ময়দান যখন রিলিজ হয়েছিল, তো ময়দান রিলিজের পরে আমরা তো 3.5 বছর ধরে অলমোস্ট করেছিলাম, করে এবং অত বড় একটা ছবি যেটা সারা দেশ জুড়ে রিলিজ হচ্ছে, 5,000 স্ক্রিনসে, 250 কোটি টাকা বাজেট, তো ওরকম একটা ছবিতে অজয় দেবগন করে, আমরা সবাই যারা ছেলেরা ওই টিমটা ছিল, চুনি গোস্বামী, আমি করেছি, পিকে যে করেছে, আমরা সবাই না অনেক কিছু অ্যাজ ভেরি ইয়াং কিডস মাথায় ভেবে নিয়েছিলাম। অ্যান্ড দেন ওটার একটা হ্যাংওভার ঘটেছিল, মাল্টিপল কারণে অনেক কিছু ঘটেনি ওই ছবিটা রিলেটেড, তো সেইটার হ্যাংওভারটা অনেক দিন চলেছিল। এবং তার মধ্যখানে একটা ইন্টারেস্টিং কাজে বম্বেতে আমার সবকিছু লকড হয়ে গেছিল, একটা বড় কাজে, সেই কাজটা তারপর আর ঘটেনি সামহাউ ইন্টারেস্টিংলি, মানে কাজটাও হয়নি, বাট আমার সব লক হয়ে আমার চুল ফুল কেটে লুক সেট হয়ে যাওয়ার পর কর্পোরেটসরা যারা বসে নাম্বার পাঞ্চিং করে, সেখান থেকে খবর এসে পুরো ইয়াং গ্রুপ যারা ওই কাজটা করছিল তাদেরকে ইনফ্লুয়েন্সারদের দিয়ে রিকাস্ট করে দেওয়া হয়েছিল। তো তাতে একটু মন খারাপ হয়ে গেছিল আমার। সেইটাকে কিছুদিন আমি একটি মানে সবচেয়ে বড় চ্যানেলে, সবচেয়ে বড় একটা ওটিটির জন্য, তো সেটা হ্যাঁ, আর হিন্দিতে একদম মানে মেন ইয়াং 5 জন ছেলের মধ্যে বা 4 জন ছেলের মধ্যে একজন আমার ছিল, তো সেটাতে একটু মন খারাপ ছিল। তো অনেকদিন ধরে আমি নেভার মাইন্ড করতে পারছিলাম না সেটাকে। আর
তখন ময়দানও রিলিজ করেছে, যেটা ঘটেছে ঘটেনি এই সেই করে, আর আমি বম্বেতে একা থাকি, সো সবকিছু মিলিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে তারপরে অন্যান্য জিনিস খুলতে শুরু করলো, তখন ওইটাই ঘটে যে আমি তখন ও নেভার মাইন্ড বলে ও নিজের ছবি যেটা ডিরেক্ট করেছে সেটা নিয়ে ও সুইজারল্যান্ড চলে সুইজারল্যান্ড গেছে, আমায় চলে গেল। ইনভাইট করেছিল ভাগ্যিস। সুইজারল্যান্ড থেকে। হ্যাঁ, আমি একটা জিনিস করেছিলাম কিন্তু সেই দিনটা আমার মন খারাপ হয়েছিল, কিন্তু যেদিন আমি খবর পেয়েছিলাম যে এটা হচ্ছে না, তার পরের দিন আমার নিজের ছবি বানানোর জন্য আমি একটা ক্যামেরা হাতে বম্বে শহরের রাস্তায় বেরিয়ে পড়েছিলাম আরে। একা, এবং সারাদিন আমি শুটিং করে করে হাঁটতে হাঁটতে, ওই ভবঘুরে জুট যেমন ওরকম আমি ভবঘুরের মতো হাঁটতে 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 সারাদিন করে মাকে রাত্রিবেলা ফোন করেছিলাম। তোমার মধ্যে থামতে শেখেনি ছেলে, তাই না? না, না, আমার না। তাই মনে হলো। না না, ও থামতে জানে মানে এই বয়সে এরকম একটা কিছুদিন তো মন খারাপ থাকে, হুম। পরের দিনই চলো চলো, এটা হয় না হ্যাঁ, কিন্তু। সরে যায়, নেভার মাইন্ড। ও। তখন নেভার মাইন্ড আসেনি, তখন ও হ্যাঁ, তখন ওই- কনসেপ্টে আসেনি তো, কিন্তু ও বলে ফেলেছে এই নেভার জন্যই মাইন্ড। দুজনে মানে এই প্রথম ছবি এই কারণে বুঝতে পারলাম এটাই জীবন আসলে সিনেমা তো আসলে জীবনই আমাদের না, একদম জীবনে নেভার মাইন্ডটা বলাটা ভীষণ প্রয়োজন, তাহলে অন্তত জীবনে এগিয়ে যাওয়া যায়। আমি তো অনেক কিছুকে নেভার মাইন্ড বলতে পারিনি, অনেক দীর্ঘ দিন ধরে পারিনি। তারপর আমি নিজেকে শিখিয়ে শিখিয়ে যেগুলো বলতে চাইনি সেগুলো বলিনি, সেগুলো তো ওইখানেই কেটে গেছে। কিন্তু যেটা আমার মনে হচ্ছে চারিপার্শ্বিক বা পারিপার্শ্বিকতার মধ্যে দিয়ে কোনো সম্পর্ককে নেভার মাইন্ড বলতে পারি, সেটাকে আমি নিজেকে তৈরি করেছি বলার জন্য। এবং যখন আমি বলতে পেরেছি নেভার মাইন্ড, তখন না আমার মনে হয়েছে আমার নিজের কাছে যে আমি যাকে বললাম নেভার মাইন্ড তার থেকে একটু হলেও আমি 1 ইঞ্চি লম্বা হয়ে গেছি। একদম এটা দারুণ শিক্ষা, মানে তুমি যেটা বললে নিজের কাছেই নিজে মাথা উঁচু করে সারা জীবনের জন্য বাঁচা, এটা এটা আমার কাছে ওটা খুব ইম্পর্টেন্ট। সত্যি সত্যি চৈতিদি একদম। যাই হোক, আমরা এই গল্প করতে থাকলে ইন্টারভিউ শেষ হবে না, গল্প চলতেই থাকবে, আমরা যে শেষ করব। কিন্তু এই কথাবার্তা আপনারা শুনছেন দেখছেন, যেটা ইম্পর্টেন্ট কি বলো আসল কেন এই যে এই অ্যাবসলিউটলি আসল কথাটা হচ্ছে, আমি একটি ছবি, যেটা আমার ধারণা অনেকেই এখন জেনে গেছে যে নেভার মাইন্ড বলে একটি ছবি আসছে, যে ছবিটা একটা শহরের গল্প, একটা শহরের একটা বিশেষ রাস্তার গল্প, যে রাস্তাটাকে মুছে দেওয়া যায় না কলকাতার ইতিহাস থেকে। কলকাতা বলতে যে রাস্তাটা মনে পড়ে পার্ক স্ট্রিট, প্রত্যেকের কিছু ছোট বড় মাঝারি কিছু না কিছু তাদের স্মৃতি লেগে আছে। সেই পার্ক স্ট্রিটের নিয়ন আলোয় রাতে দুজন মানুষের, অচেনা মানুষের দেখা হয়, তারপর কোথায় যায় জীবনটা, সে রাতটা কি খুব ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে? দুজন দাদা ভাই, তারা ভেবে এসেছে একটা কিছু, কিন্তু আসলে হিসেবগুলো বদলে যায়। আবার এই যে প্যান্ডেমিকের পরে প্রচুর কোম্পানি মানে কোম্পানি মার্জ করছে, তাতে অনেকে চাকরি যাচ্ছে, সেই নিয়ে পলিটিক্স, সেটাও আছে। সুতরাং মাল্টিপল গল্প আছে, শুধু সম্পর্ক নয়, সম্পর্ক না, শুধু নয়। এবং সেখানে অনুষার মতো একটা চরিত্র আছে যে এই শহরে থাকতে পারে না, চলে যেতে হয় ওকে পড়াশোনা করতে বা যে কোনো কারণে হোক। তো এইরকম একটা গল্প, এবং রূপম ইসলামের মিউজিক, এটা আমি বলবো আপনারা ছাড়বেন না, শুধু আমার ছবি বলে নয়, গল্পটা কিন্তু সত্যি আমি অনেকগুলো সেটাও আমরা একটু দেখেছি, ট্রেলারে দেখা গেছে, অফকোর্স ট্রেলারে দেখা গেছে, এবং ট্রেলারে আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমাদের তো প্রচুর টাকা নেই যে আমরা প্রচুর প্রমোশন করব এদিক ওদিক সে চারিদিকে, তবে মানুষের মনের মধ্যে যদি ওই নেভার মাইন্ড ভাবটা আমরা উদ্রেক করতে পারি, তাহলে কিন্তু আমি বলবো ইট ইজ সাম কাইন্ড অফ উইন ফর মি। এবং আপনারা সবাই দেখতে আসুন। কবে ভাবি? 3rd জুলাই। হ্যাঁ, সিনেমা থ্যাংক আছে। ইউ থ্যাংক ইউ।